সরাসরি মানুষ এই ৫০ বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি। ৭৫ কেন হয়েছিল স্যার? ১৯৭৫ সালে শেখ মুজিব ক্ষমতা হারালেন, তারও কিছু কারণ তাকে চোখে আসে না, মানুষ বুঝে না, ওইটাই মূল কারণ, বড় কারণ ওগুলি। ১৯৭৫ সালে ডালিমের স্ত্রী লইয়া কাহিনী শুনেছেন নাকি শুনেন নাই? লাইভে এসে মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো বঙ্গবন্ধুর সাথে সেদিন কি হয়েছিল। এবার তার আসল তথ্য দিলেন মেজর ডালিম, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সরাসরি মানুষ এই ৫০ বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি। ৭৫ কেন হয়েছিল স্যার? ইলিয়াস, ৭৫-এ তোমার কি বয়স ছিল আমি জানি না, তবে আমার জন্ম হয় নাই স্যার। হ্যাঁ, তবে ৭৫-এ যে মুজিব ৭০-এর ইলেকশনের সময় ৭২-এর আগে, মানে ৭১-এর মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল, তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতি। তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে যথেষ্ট অবদান রেখেছেন। কিন্তু স্বাধীনতা যখন পাকিস্তান আর্মি ২৫-২৬ রাতে মানে বাঙালিদের উপর, নিরীহ বাঙালিদের উপর শেখ সন্ত্রাসবাদ, অ্যাট্রোসিটি বলো, জেনোসাইড বলো, চালালো, এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু, নারী, পুরুষ প্রাণ হারালো, ছাত্র জনতা কোনো কারণ ছাড়া। তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় জাতীয় নেতারা বিভিন্ন দলে, তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল। তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেল। মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মির হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পাড়ি যান। ডাক্তার কামাল হোসেনকে সঙ্গে, যিনি ছিল মেজর ভায়ার মিডিয়া বিটুইন মুজিব অ্যান্ড দি আর্মি জানতা। তখন সেই দিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে তারা কি করবে, তারা কোথায় যাবে, কিভাবে নিজের প্রাণ বাঁচাবে। সেই সময় চিটাগাঙ্গে থেকে ভেসে আসলো মেজর জিয়ার স্বাধীনতার ডাক। আমি তখন পাকিস্তানে চাকরিরত অবস্থা। সেই ডাকে দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ, আমাদেরকে এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে। সিম্পল ইজ দ্যাট। আর সমস্ত দেশে সর্বপরিসরে লোক বিদ্রোহ, সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলবে। আমরা ওখানে বসে থাকুন না, যারা পেরেছি, যাদের সাহস ছিল, যাদের দেশপ্রেম ছিল, যারা পাকিস্তানের আর্মি জান্তাদের নির্যাতন, নিষ্পেষণ, বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানা ছিল, তারাও সেই সংগ্রামে যোগ দেন। অনেকেই পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে। আমি ছিলাম তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার যে
আরো দুজন আমার সাথীকে নিয়ে আমি এসে যুদ্ধে যোগ দেই। কোনো বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানে চাকরি করতেন তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না। তবে এটাও ঠিক, অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছেটা কি। কোনো খবর নাই, চিঠিপত্রের আদান প্রদান নাই, কোন রকম সংযোগ নাই। বিদেশি মিডিয়া, ভয়েস অফ আমেরিকা, তারপরে বিবিসি, রেডিও অস্ট্রেলিয়া, রেডিও ইন্ডিয়া, এই সমস্ত ওখান থেকে যা কিছু জানা যাচ্ছিল ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না। তারা তাদের মতো করে বলতে থাকে এবং আমরা শুনতে থাকি। তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না। আর একটা সমস্যা ছিল, অনেকেই পরিবার সহকারে থাকতেন পশ্চিম পাকিস্তান। কারণ বউ বাচ্চা নিয়ে তো আর পালিয়ে যাওয়া সম্ভব না সবার পক্ষে। কিন্তু আমি ছিলাম তখন ব্যাচেলার। আমার সাথে যে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাকে, তারা ছিলেন কর্নেল নূর চৌধুরী, তখন অবশ্য লেফটেন্যান্ট নূর চৌধুরী, আর লেফটেন্যান্ট মতিউর রহমান, পরে দুজনই কর্নেল, এবং রাসুল একজন, মানে নূর রাসুল। আমরা চলে আসি, এসে মুক্তিযুদ্ধে জয়েন করি। তো আমরা তিনজনই ছিলাম স্পেশালাইজড অফিসার। স্পেশালাইজড অফিসার বলতে বোঝা যায় যে যাদের কমান্ডো ট্রেনিং থাকে, স্পেশালাইজড ওয়ারফেয়ারের উপর জ্ঞান থাকে, এবং যাদের ইন্টেলিজেন্স অপারেশন কিভাবে বিশ্বজুড়ে চলে সে সম্পর্কে জ্ঞানে তারা অভিজ্ঞতা সঞ্চয় করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে। তা আমরা ছিলাম তিনজনই সেই ধরনের অবস্থা। তাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ি এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত পৌঁছে যায়। এবং সেখানে আমাদেরকে রিসিভ করা হয় সাউথ ব্লকে, মানে প্রাইম মিনিস্টারের অফিসে শ্রীমতী ইন্দিরা গান্ধী, র প্রধান ফাউন্ডিং ফাদার জেনারেল রুবান সিং, ডিপি ধর, মুখ্য সচিব প্রাইম মিনিস্টারের অ্যান্ড ইনচার্জ অফ বাংলাদেশ অ্যাফেয়ার, এনারা আমাদেরকে রিসিভ করে। তারপর অনেক আলাপ আলোচনা, কিছুদিন ট্রেনিং, ব্রিফিং, পরে আমাদেরকে মুজিবনগর সরকারের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয় এবং আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসার জন্য জেনারেল উসমানী, কমান্ডার ইন চিফ মুক্তি ফৌজ, জনাব তাজউদ্দিন, প্রাইম মিনিস্টার অফ দি প্রভিশনাল গভর্নমেন্ট, 7 দফা চুক্তি করার পর, আর ফরেন মিনিস্টার খন্দকার মুশতাক আহমদ, যিনি আমার বাবার ক্লাসমেট, তারা আসেন দিল্লিতে। এসে তাদেরকে ফর্মালি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। তারপরে আমাদের তিনজনের মধ্যে দুজনকে, আমাকে এবং মতিকে, অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গেরিলা অ্যাডভাইজার টু দি সেক্টর কমান্ডার। মানে 11টা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা, তাদের ট্রেন করা, তাদেরকে ইন্ডাক্ট করা, অপারেশন করানো, সব দায়িত্ব পড়ে আমাদের দুজনের উপর। আমরা এই 11টা সেক্টরকে ভাগ করে নিই। আর নূর বিং দি জুনিয়র মোস্ট, উসমানী সাহেব উনাকে তার চিফ পার্সোনাল স্টাফ অফিসার হিসেবে মুজিবনগর সরকারের যে হেডকোয়ার্টার ছিল মুক্তিবাহিনী, সেখানে তার সাথে রাখেন। এবং শেষ পর্যায়ে
কিছুদিনের জন্য নূর অনেকটা দৃঢ়তার সাথেই ওসমানীর সাথে আলাপ করে সাত বেঙ্গলে চলে যায় এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সেও আঘাতপ্রাপ্ত, মানে সেও যুদ্ধে ইনজিওর্ড হয় একটা অপারেশনে, এবং তাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয়। আর আমি যুদ্ধের সময় 3-4 বার আহত হয়েছি, তার একটা নিদর্শন আমার দেখো, হাতের অবস্থা এখানে সেখানে সবকিছু অর্ধেক বোধ হয় আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড, রিক্রিয়েটেড, যেটাকে প্লাস্টিক সার্জারি বলা হয়। বাট দেন আই কন্টিনিউ। তারপর সেনাবাহিনী গঠন করা, বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপন করা, পিটি স্কুল মানে ফিজিক্যাল ট্রেনিং স্কুল স্থাপন করা, সিলেটে ওয়েপন অ্যান্ড ট্যাকটিক শেখার স্কুল স্থাপন করার সব দায়িত্ব আমরা পালন করি। এর সাথে সাথে চলে রিক্রুটমেন্ট ফর আর্মির যে 5টা ব্রিগেডের ট্যাকটিক দিয়েছিল মুজিব, এই ব্রিগেড 5টা এবং বিমান বাহিনী নৌবাহিনীর জন্য রিক্রুটমেন্টের ইনচার্জ ছিলেন ডেপুটি চিফ অফ স্টাফ জিয়াউর রহমান। যদিও তিনি সিনিয়র ছিলেন, তাকে তো বানায়নি চিফ, তাকে তো অ্যাজ এ কর্নেল বের করে দিতে চাইছিল, কিন্তু পারেনি, আমাদের জন্যই পারেনি। আচ্ছা, যাই হোক, ওনার স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পড়ে আমার উপর। আর আমি একাই আমার অন্যান্য সহযোদ্ধা কমান্ডারদের লিস্ট ওরা পাঠিয়ে দিত। আমি প্রায় 25,000 প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্ডারে চাকরি করেছে, মানে যুদ্ধ করেছে, তাদেরকে আমি আর্মিতে, এয়ারফোর্সে, মানে ডিফেন্স ফোর্সে, নেভি ইনক্লুডেড, নিয়োগ রিক্রুট করি। তারপর চাকরি করতে থাকি, চাকরি চলতে থাকে। এই হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ছোট্ট সিনপসিস। বলো এরপর কি, আর কি জানতে চাও? দুঃখিত, না, এরপরের যেই আমার মূল প্রশ্নটা ছিল যে কোন পরিস্থিতিতে 75-এর 15ই আগস্ট হলো? খুবই স্পর্শকাতর প্রশ্ন ইলিয়াস। নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না, কিন্তু তুমি যখন প্রশ্ন করেই বসলে, স্যার, এই আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে প্রায় 5 বছর হলো ভিডিও লাইভ করি, প্যাকেজ দেই। সো ফার আই রিমেম্বার আমার সবচেয়ে বেশি একসাথে ভিউয়ার ছিল সম্ভবত 20 বা 25,000। আমি মাত্র খেয়াল করলাম এই মুহূর্তে 1,70,000 মানুষ এট এ টাইমে ওয়াচিং আওয়ার ভিডিওস। এটা তো তোমার, the credit goes to you. No, credit goes to you, man. Goes to you. Well, I'm just well, যাকে হয় আল্লাহর ইচ্ছায় হয়। আমি একজন আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন, আপনি তো বাজান নাই, 50 বছর চুপ ছিলেন। যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন, সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল, সেই 75-এর পরে আর হয়তো 2-1 বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে। তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন, এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই, যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই। অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে
রাখা দরকার ছিল, সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যেই আবার ২০২৪ আসে। তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় দেরি তো অবশ্যই হয়েছে, কিন্তু আমাদের জানা উচিত। এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল ৭৫-এর ১৫ই আগস্ট। প্রথম কথাটা হচ্ছে যে ১৫ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে। দেখে আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব, নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে। যখন ৭ দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু এস্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা, এই ৭টা ক্লজ পড়ে সাইন করার পর, দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে এটা তো একদম একটা দাস খত যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য, তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ, হবু বাংলাদেশ। আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন উসমানী অ্যান্ড জেনারেল মানেকশ জয়েন্ট কমান্ড এস্টাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল উসমানী অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট উইল ইনভাইট General Manekshaw to come and be present as an auxiliary force commander, সহায়ক শক্তির commanding chief হিসাবে in the surrender ceremony, but the instrument will be signed by the Mukti Fauj commander in chief, who was General Usmani, Colonel Usmani. কিন্তু সেটা হতে দেওয়া হলো না। ১৬ই ডিসেম্বরে যে সারেন্ডার সেরেমনি হলো রেস্ট করতে, সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর কাছে, এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে, আর ওদিকে নিয়াজি পাকিস্তানি আর্মির পক্ষে। ১৯৭৫ সালে শেখ মুজিব ক্ষমতা হারালেন, তারও কিছু কারণ তাকে চোখে আসে না, মানুষ বুঝে না, ওইটাই মূল কারণ, বড় কারণ ওগুলি। ১৯৭৫ সালে ডালিমের স্ত্রী লইয়া কাহিনী শুনেছেন নাকি শুনেন নাই? শুনেছেন, যে শাসক ফ্যামিলি দ্বারাই হয়েছিল। আরো বহু এরকম কেলেঙ্কারি ঘটেছিল। আল্লাহ খুব ঘৃণা করেন যারা মা জাতির উপরে আক্রমণ করে, মা জাতির সম্ভ্রম নষ্ট করে, আল্লাহ ওদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেন। আর ২০২৪ সালে যে এরা আগামী অর্ধ শতাব্দীর জন্য বিদায় হয়েছে, মূল কারণ প্রত্যেকটা অফিসে গোপন রুম, প্রত্যেকটা অফিসে গোপন রুম, ধর্ষণের সেঞ্চুরি, ঠিক নয় কি? বড় কারণ হলো এইটা। যাই হোক, আমি এইদিকে বেশি যাব, মাদার ল্যান্ড তো এই জন্য মাদার ঠিক ল্যান্ড ঠিক, মাদার ঠিক ল্যান্ড ঠিক, মাদার সেফ ল্যান্ড। রংপুরবাসী বলে গেলাম, তোমাদের উপরে যুদ্ধের তলোয়ার, যুদ্ধের জঙ্গি বিমান কিন্তু ঘুরপাক খাচ্ছে, মা গুলি ঠিক রাখো, আল্লাহ ঠিক রাখবেন তোমাদেরকে। মাদার ল্যান্ড, মাদার ঠিক ল্যান্ড ঠিক, এটা আমি একটা বিশ্ব তত্ত্ব দিলাম। এই তত্ত্বের আওতায় আগামী পরাশক্তিগুলি সব ধূলিসাৎ হয়ে যাবে। যারা মাদার ঠিক রাখে না, এদের একটারও রাষ্ট্র আগামী দিনে টিকবে না, আল্লাহ নিয়ে নেবেন। এই সংক্রান্ত আর একখানা আয়াত সূরা নিসা, তাও নারীদের সূরা, ৫৪ নম্বর আয়াত। فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم
মুলকান আযীমা। আমি আল ইব্রাহিম, মুহাম্মদ আর মুহাম্মাদের উম্মত, সচ্চরিত্রা মায়েরাই বান্দা বান্দিগুলোকে আমি বিশ্ব সাম্রাজ্য দিয়েছি, কিতাব দিয়েছি, সুন্নাহ দিয়েছি, মুলকান আযীমা, বিশাল সাম্রাজ্য। আজকের অর্ধ পৃথিবী মুসলিম সাম্রাজ্য আমি এদেরকে দিয়েছি। এই আয়াতটা সূরা নিসার, নারী সূরার। তার মানে কি, এরা নারীদেরকে ঠিক রাখছে, এরা নারীদেরকে ঠিক রাখে, এই জন্য অর্ধ পৃথিবী দিয়েছি। আগামী দিনে আরো বাকি অর্ধেক দিয়ে গোটা পৃথিবীর রাজত্ব দিয়ে দেব। এই জন্য মা জাতির ব্যাপারে সতর্ক থাকেন। তাহলে আমি কি বলছি, এই সরকার, এই যুগের নেতৃবৃন্দ ত্যাগী হইতে হবে, মুসলিম হইতে হবে 1 নম্বর। 2 নম্বর, বাংলাদেশকে ভালোবাসতে হবে, এই মানচিত্রকে ভালোবাসতে হবে। মির্জাফর হওয়া যাবে না, গাদ্দার বিশ্বাসঘাতক হওয়া যাবে না। 3 নম্বর, বাংলা ভাষী হইতে হবে। কথা বলতে গিয়ে অর্ধেক ইংরেজি, তাহলে আমরা উর্দুওয়ালারে মাইরা খাদাইছি কেন? ঠিক নাকি? আমার কৃষক ভাই বোনেরা, গ্রাম বাংলার অজপাড়া গ্রামের মানুষেরা একটু কঠিন বাংলায় যেখানে বুঝে না, তুমি এত ইংরেজি বলো তো ওরা বুঝবে? এই জন্য যারা নেতৃবৃন্দ খাঁটি বাংলায় কথা বলবে। বাংলা ভাষার উপরে আল্লাহর একটা রহমত নাজিল হয়েছে। বাংলা ভাষীরা হিন্দি ভাষীদের দ্বারা নির্যাতিত হয়েছে হাজার হাজার বছর, বাংলা ভাষীরা উর্দু ভাষীদের দ্বারা নির্যাতিত হয়েছে 24 বছর, হয়েছি না? তো এই ভাষার কারণে এই বাংলা ভাষীদের উপরে আল্লাহর একটা রহমত আসছে, আলহামদুলিল্লাহ। মনে থাকবে, মুসলিম হইতে হবে, ইসলামিক হইতে হবে, 2 বাংলাদেশে হইতে হবে, 3 বাংলা ভাষী, মানে বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে আপনি কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি, কিছু প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি। আমাদের সময় একটি রিপোর্ট করেছে, লাইভে এসে শেখ মুজিব এবং জিয়াউর রহমান নিয়ে যা বললেন মেজর ডালিম। ইউটিউব থেকে সংগৃহীত ছবি। প্রবাসী সাংবাদিক, আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সাক্ষাৎকার নিয়েছেন মেজর ডালিমের। রোববার বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামে এই লাইভে যুক্ত হন প্রাক্তন এই সামরিক কর্মকর্তা। লাইভে এসে মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। কি অদ্ভুত ব্যাপার দেখেন, ঘটনাক্রম মিলে যাচ্ছে। শেখ হাসিনার শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কত কাকুতি মিনতি করেছি, অপেক্ষা করেছি যে কবে মুক্তি হবে। ওই সময় শেখ মুজিবের সময় এখনকার প্রজন্ম তারা জানে না, কিন্তু তখনকার প্রজন্ম তারাও হয়তো মুক্তি চেয়েছিল। এই জন্য শেখ মুজিবুর রহমানের বিদায় নেবার পর হয়তো মানুষ শুকরিয়া আদায় করেছিল, রাস্তায় নেমেছিল, আনন্দ করেছিল, এইসব খবরাখবর এসছে। এখন যদিও এই ধরনের হত্যাকাণ্ড সমর্থনযোগ্য না, কিন্তু পরিস্থিতিটা ঘটে গেছে। ঘটার মধ্য দিয়ে কি হয়েছে, শেখ মুজিব শাসনের অবসান হয়েছে। বাংলাদেশে যেমন গণঅভ্যুত্থানে শেখ হাসিনা যদি দেশে থাকতেন তাহলে কি হতো বলা মুশকিল, কিন্তু সম্ভাব্য সেই রক্তপাত বন্ধ করা হয়েছে এবং সেনাবাহিনী এই ক্ষেত্রে খুবই সাহসী ভূমিকা নিয়েছে এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে রক্তপাতটা এড়ানো গেছে। তো কিভাবে মিল, বাবা এবং মেয়ের 2 শাসন থেকে মুক্তি পাওয়ার পরে মানুষ হাত ছেড়ে পাচ্ছে যে আল্লাহ আমরা বাঁচলাম। যাই হোক, মেজর ডালিম এই সাক্ষাৎকারে বলছেন, তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে গেল, ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার জন্য, সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল তখন মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই, আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। উল্লেখ্য 1975 সালে 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান
ডালিমকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম জড়িত ছিলেন। সেই ডালিমের একটি ঐতিহাসিক সাক্ষাৎকার বলা যায়, এর মধ্যে আর কেউ সাক্ষাৎকার নেননি বা নিতে সাহস পারেননি। আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এই সাক্ষাৎকারটি নিয়েছেন। নিশ্চয়ই এই সাক্ষাৎকারটা নিয়ে গণমাধ্যমে আলোড়ন হবে, প্রচুর মানুষ দেখবে এবং বোঝার চেষ্টা করবে ৭৫-এর সেই দিনগুলো সম্পর্কে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মাত্র একটি ডালিমই ধ্বংস হয়ে গিয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে জাতির আহ্বা। এই জাতির আহ্বারা বাংলাদেশের জনগণের কাছে মিথ্যা বানোয়াট ইতিহাস বিক্রি করে, স্বাধীনতার নাম বিক্রি করে জনগণের মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করে দিয়েছিল, যা কন্টিনিউ করেছিল তার কন্যা অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা। কিন্তু মাত্র একটা ডালিম, এই একটা ডালিমই ধ্বংস করে দিয়েছে তাদের সকল ক্ষমতার মিথ্যাচার এবং তাদের সকল প্রকার জনগণের উপরে চাপিয়ে দেয়া বিকৃত ইতিহাস। আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নজির এর আগে কখনো কেউ দেখেনি যে ইউটিউবের লাইভে সাংবাদিক ইলিয়াস সাহেবের পরিচালনায় গতকালকের যে শোটি অনুষ্ঠিত হয়েছে, একত্রে ৮ লক্ষাধিক মানুষ যখন দেখতে ছিল, তখন সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষরা জাতির আহ্বার ইতিহাস শুনতে ছিল। এই যে জাতির আহ্বা, এই জাতির আহ্বা জনপ্রিয় নাকি ডালিম জনপ্রিয়, সেটা গতকালকের প্রমাণিত হয়েছে। জনগণ দেখেছে যে একজন মেজর ডালিম, একজন বীর মুক্তিযোদ্ধার ৫০ বছর পরে জনগণের সামনে তার চেহারাটা উত্থাপিত হয়েছে কিংবা আলোচনা অনুষ্ঠিত হয়েছে, তারপরেও জনগণ তাকে কি পরিমাণ শ্রদ্ধা করে, ভালোবাসে, নিজের প্রয়োজনীয় সময় নষ্ট করে এই ব্যক্তির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। বাংলাদেশে যখন আহ্বার সন্তান শেখ হাসিনা কোনো বক্তব্য দিতেন, তখন তাদের নিজস্ব পেজেও ২০০-৫০০ মানুষকে যখন জামায়াত করতে পারতেন না, সেই মুহূর্তে জাতির কাছে দিকপাল হয়ে দৃষ্টান্ত উপস্থাপন করলেন সাংবাদিক ইলিয়াসের নেতৃত্বে এই মেজর ডালিম সাহেব। মেজর ডালিম সাহেব কিছু সত্য তিক্ত বক্তব্য জাতির কাছে উপস্থাপন করেছেন, যেটা জাতির আহ্বাদের অনুসারীদের, এই আহ্বাদের অনুসারীদের অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। কারণ ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশ দেখতে চেয়েছিল, ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি স্বাধীনতার ইতিহাস দেখতে চেয়েছিল, ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি বাংলার মানুষের সাথে প্রতারণামূলক ইতিহাস রচনা করতে চেয়েছিল। কিন্তু মেজর ডালিম অকপটে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার সময় কতজন মানুষ মৃত্যুবরণ করেছে, করে নাই, কে রাজাকার, কে স্বাধীনতার ঘোষক, কে কিভাবে স্বাধীনতা চেয়েছে, চায়নি, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ, সার্বিক সকল বিষয়ে তার একটি নিজস্ব মতামত, যেটা তিনি চোখে দেখেছেন, সেই মতামত তিনি প্রকাশ করে জনগণের কাছে তাক লাগিয়ে দিয়েছেন। জনগণ দাবি তুলছে এই বীর মুক্তিযোদ্ধাকে, এই বিশিষ্ট ব্যক্তিকে, গুণীজনকে জাতি স্মরণ করবে এবং বাংলাদেশের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা ভরে বাংলাদেশে আগমন করানোর জন্য চেষ্টা করবে এবং তাকে নিয়ে আসবে, সেই প্রত্যাশা জনগণ করে। আপনারা নিশ্চয়ই জানেন যে সোশ্যাল মিডিয়ার যুগ, এই সোশ্যাল মিডিয়াতে কখনোই কোনো মিথ্যাচার করে পার পাবেন না। আপনি গতকালকে যে বক্তব্য দিবেন, আজকে সেই বক্তব্যের উইথ এভিডেন্স যদি আপনার প্রমাণ না থাকে, তাহলে আজ নতুন করে আপনাকে জাতির কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে। শেখ হাসিনা প্রতিদিন মিথ্যাচার করত, স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করত, স্বাধীনতার যুদ্ধ নিয়ে মিথ্যাচার করত, স্বাধীনতায় আওয়ামী লীগের অবদান নিয়ে মিথ্যাচার করত। এক বাক্যে কখনোই সত্য কথা তিনি বলতেন না। মেজর ডালিম অকপটে শেখ হাসিনার ব্যক্তিগত জীবন নিয়ে পর্যন্ত কথা বলেছেন, বৈবাহিক জীবন নিয়ে কথা বলেছেন, শেখ মুজিবের সকল প্রকার কর্ম পদ্ধতি নিয়ে তিনি কথা বলেছেন। কথা বলে জাতির কাছে তিনি এখন একজন স্মরণীয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন। আমি একটা পোল দিয়েছিলাম,
মাত্র সেখানে 3% ভোট জাতির আহ্বা পান নাই। এই যে জাতির আহ্বা, এ 3% পান নাই এখন পর্যন্ত। আর 97% ভোট মেজর ডালিম সাহেব পেয়েছেন। আমি শুধু লিখেছি ভালোবাসি ডালিম মুজিব। মুজিবের ভালোবাসার 3% মানুষও বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়ও এখন নেই। আর এই জাতির কাছ থেকে যাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল, যে বাংলাদেশের মানুষের সত্যিকার একজন মুক্তিযোদ্ধা, সেই মেজর ডালিমকে যারা দূরে ঠলিয়ে দিয়েছিল, সেই ডালিম একেবারে অপরিচিত জায়গা থেকে লাইভে সংযুক্ত হয়ে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে গতকালকে লাইভ দৃষ্টান্ত স্থাপন করেছে ইউটিউবে, যে একত্রে এত মানুষ দেখতে পারে, সেটা মেজর ডালিমের পক্ষেই সম্ভব হয়েছে। অতএব বাংলার জনগণের হৃদয় থেকে যে কাউকে চাইলেই মুছে দেয়া যায় না, যে কাউকে চাইলেই আপনি হৃদয়ে স্থান করে দিতে পারবেন না। চাইতে হলে সত্য, জনগণের হৃদয়ের যে আবেগ, সেটার প্রতি আপনাকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়েই এগিয়ে যেতে হবে। এই মেজর ডালিমরাই বাংলাদেশকে রক্ষা করেছিল, বাংলাদেশের মানুষকে রক্ষা করেছিল এবং বাংলাদেশের রাজনীতিকে রক্ষা করে বাংলাদেশি জাতীয়তাবাদ, এদেশের ধর্মীয় মূল্যবোধ তথা এদেশের মানুষের গণতান্ত্রিক একটি পদ্ধতি সহজ করে দিয়েছিল এই ডালিমরা। কিন্তু ডালিমরা যুগে যুগে নিগৃহীত হয়েছে, কোনো সন্দেহ নেই। ডালিমরা বাংলাদেশের যথাযথ মর্যাদা পেয়েছে কিনা সে নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে। কিন্তু ডালিমদের উপর ভিত্তি করেই আজকের বাংলাদেশে আপনি, আমি, আমরা রাজনীতির সুযোগ পেয়েছি, সুযোগ নিয়েছি এবং এখনো সাধারণ মানুষ অন্তত শ্বাস প্রশ্বাস নিতে পারছে। না হয় 75-এর 15ই আগস্টের পূর্বে বাংলাদেশের মানুষের উপরে ছিল নির্বিচার অত্যাচার, জুলুম, নিষ্পেষণ, জনগণের অধিকার পর্যন্ত বিন্দুমাত্র ছিল না, দুর্ভিক্ষ। এই কঠিন পরিস্থিতিতে এই জাতির আহ্বাকে সেই সময় একটি বিশেষ যুদ্ধে বলতে পারেন, যেটা ছিল আওয়ামী অপশক্তির যুদ্ধ, দেশপ্রেমিক সেনাবাহিনী এবং দেশের মানুষ মিলে যে একটি সংগ্রাম করে সেই সময় ইতিহাস সৃষ্টি করেছেন, সেই জায়গায় মেজর ডালিম কিন্তু এখন স্মরণীয় হয়ে আছেন। যদিও আমি বাংলাদেশের যে কোনো নাগরিকের মৃত্যু কামনা করি না, অন্যায়ভাবে কারো জীবন শেষ হোক সেটা কামনা করি না, কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনাকে না দেখলে আপনি বুঝতেন না যে কোনটা ন্যায় কোনটা অন্যায়। শেখ হাসিনা বাংলার মানুষের উপরে যে জুলুম অত্যাচার করেছে, ওই দিন যদি গণভবনে তিনি উপস্থিত থাকতেন তাহলে শেখ হাসিনার অবস্থা যেটা হতো 15ই আগস্ট ওই একই অবস্থাই হয়েছে। বাংলাদেশের মানুষ তার নিজের স্বাধীনতার জন্য এই কর্মকাণ্ডটি সগৌরবে মেনে নিয়েছে এবং তারা মিছিল করে মিষ্টি বিতরণ করেছে। 15ই আগস্টেও করেছে, 5ই আগস্টেও করেছে। এই আগস্ট এবং আগস্টের মিল রয়েছে এবং দুজনকেই জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। অতএব দেশপ্রেমিকদের কোনো ক্ষয় নেই, দেশপ্রেমিকদের কোনো মৃত্যু নেই, দেশপ্রেমিকদের কোনো বিদায় নেই। জাতির আহ্বা দাবিদারী যারা রয়েছেন তাদের বিদায় আছে এবং করুণ বিদায় আছে। অতএব আগামীর বাংলাদেশ আমরা একটি সুষ্ঠু সুন্দর ধারায় পরিচালিত করব। সেই ধারায় দেশপ্রেমিক নাগরিকরাই স্থান পাবে এবং তাদের স্থান স্বমহিমায় অর্জন করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।